বৃষ্টি ছাড়াই এলাকার বেশিরভাগ সড়কে জমে থাকে পানি, নেই পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা, খানাখন্দে ভরা পুরো সড়ক। নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা হলেও বাস্তবে অজপাড়া গাঁয়ের কাঁচা রাস্তাকেও যেন হার মানায়। বলছিলাম দক্ষিণ খান এলাকার বেহাল সড়কের জনদুর্ভোগের কথা, যেখানে মানুষের কষ্টের অন্ত নেই। নাগরিক সুবিধা বঞ্চিত এলাকাবাসীর নিত্য যুদ্ধ নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। উত্তরার একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরছেন গর্ভধারিণী মা। হাঁটছেন ধীর গতিতে। এমন স্পর্শকাতর সময়ে দীর্ঘক্ষণ হাঁটা ঝুঁকিপূর্ণ হলেও গন্তব্যে পৌঁছাতে আরও অন্তত 30 মিনিট পায়ে হেঁটে যেতে হবে। এ পথে যান চলাচলের সুযোগ নেই, আর এতে ভোগান্তি বেড়েছে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান ও তার মায়ের। সিজারের রোগী বা সিজারের রোগী এর তো গাড়িতে নেওয়া যাবে না, আর গাড়িতে নেওয়ার রাস্তাও তো পরিবেশ এভাবে না, সেজন্য হাঁটাই নেওয়া লাগছে। এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে রাস্তার লাগা। এই কাজটা দ্রুত হয়ে গেলে আমাদের সুবিধা হবে এবং ভালো হবে। অসুস্থ হলে এ সড়কে অ্যাম্বুলেন্স চলাচলেরও সুযোগ নেই। ব্যবসা বাণিজ্যের অবস্থাও নাজুক। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একবারে ধ্বংস হয়ে গেছে। ব্যবসা আগে যেরকম হইতো এখন এইরকম হচ্ছে না। মানুষের আয়টাই কম, তারপরে জিনিসের দামপত্র বেশি, এই জন্যই সমস্যা। দক্ষিণখান এলাকার কসাইবাড়ি থেকে মোল্লার টেক যতদূর চোখ যায় শুধু কর্দমাক্ত আর ভাঙাচোরা সড়ক। আবাসিক এলাকা হওয়ায় দিন দিন ঘন বসতিপূর্ণ হয়ে উঠছে এ অঞ্চলটি। তবুও নাগরিক সুবিধা নেই ঢাকা উত্তর সিটি এলাকার অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে। বছর বছর হোল্ডিং ট্যাক্স বাড়ছে, তবে সে তুলনায় সেবা নিশ্চিত করছে না ডিএনসিসি। স্কুলগামী শিক্ষার্থী কিংবা অফিসগামী মানুষ কেউই রেহাই পাচ্ছে না এমন ভোগান্তি থেকে। আমরা যেটা বলতেছি যে এই কাজের কোনো অগ্রাধিকার দেখতেছি না, প্লাস এখানে তদারকি হচ্ছে না দীর্ঘদিন, লং টাইম, এবং স্লো মোশনে কাজ করতেছে। রাস্তার পাশে যত বাড়িওয়ালা আছে সবার বাড়িগুলা নিচে পড়ে যেতেছে। প্রতি বছরই যখনই কাজ ধরে তখনই রাস্তা শুধু উঁচা করে। 2 বছর ধরে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ রাস্তা সংস্কারে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু 5 আগস্টের পর তা চলছে আরও ধীর গতিতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় প্রকল্প এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডকে নিয়ে টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 4000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিপরীতে 8 বছরে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়নি এতটুকু। দিনকে দিন শুধু ভোগান্তি উঠেছে চরমে। তাই এলাকাবাসী চান এই সমস্যার দ্রুত সমাধান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেবার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অতীতে তার পাশে দাঁড়ালেও এবার তার উপর আস্থা রাখতে পারছেন না কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্ট লিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাবার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার সাপেক্ষে তার সামনের চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে। পাশাপাশি পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্য পাওয়ায় তার মানসিক স্বাস্থ্য বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে পরিবহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন। এটা স্বাভাবিক, বুঝতে পারবেন, এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জাইমা এবং তার
এই ডক্টর জুবাইদা উনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, তো 1টা পর্যন্ত ছিলেন, তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন, এবং তারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সাথে সাথে। লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সেই অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নগর পিতা নয়, যেন ছিলেন নগর আতঙ্ক। তিনি হলেন স্বৈরাচার শেখ হাসিনার একান্ত আস্থাভাজন খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেয়র থাকাকালে সব কিছুই ছিল তার নিয়ন্ত্রণে। হামলা মামলা করে তিনি ভিন্ন মতাবলম্বীদের দমন করতেন। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মেয়র হয়ে নিজেই ঠিকাদারি করে অবৈধভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যানও। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কথার অবাধ্য হলে যে কাউকে মারতে দ্বিধাবোধ করতেন না খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম সহ প্রশাসনের কারো কথা বলার সাহস হতো না। অভিযোগ আছে খুলনার যত টেন্ডার, চাঁদাবাজি, দখল বাণিজ্য সবই হতো তার মাধ্যমে। তার কুকীর্তি আর দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এরপরও বহাল তবিয়তে ছিল খালেক। তাদের মেন্টালিটি ভালো না। 2014 সালের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনিরের কাছে বড় ব্যবধানে পরাজিত হন খালেক। 2018 সালে রাতের ভোটে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হয়ে বেপরোয়া হয়ে ওঠে খালেক। ঠিকাদারি কাজ, সিটি কর্পোরেশনের পুকুর দখল, সম্পত্তি নিলামের নামে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ বটোয়ারা করার অভিযোগ আছে খালেকের বিরুদ্ধে। 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যান খুলনা নগরীর আতঙ্ক তালুকদার আব্দুল খালেক। খুলনা মহানগরীর উন্নয়নের নামে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে সুবিধা ভোগ করা, এইটা করে আসলে যেটা হয়েছে যে মানুষের সাথে প্রতারণাই শুধু করেছেন তাই নয়, যে অর্থ আত্মসাৎ করেছেন, এটা রীতিমতো ক্রিমিনাল অফেন্স। এটা করে আসলে যে পাহাড় সমান অপরাধ, পাহাড় সমান দুর্নীতি, এই দুর্নীতির বিচার হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত। উনি উনার পকেট ভারী করার জন্য যা করার, যে অপকর্ম করার, উনি সবকিছু অপকর্ম উনি আর কি করেছে। তালুকদার আব্দুল খালেক খুলনার ওয়াসার চেয়ারম্যান থাকাকালে নিয়োগ, বাণিজ্য আর ঠিকাদারের অতিরিক্ত বিল পরিশোধ করার অভিযোগের পর তদন্ত শুরু করে দুদক। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পে তালুকদার আব্দুল খালেক নতুন চুক্তি করে। এতে ওয়াসার কাছ থেকে 500 কোটি টাকা নিয়েছে সিটি কর্পোরেশন। এরপরও কোনো কাজ করেনি সিটি কর্পোরেশন। এই বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই বিষয়ে আমার পর্যায়ে মুখ খোলা কঠিন, মানে এটা এরকম। তালুকদার আব্দুল খালেক ও তার পরিবারের বিচার দাবি করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। দীর্ঘ 15 বছরের আওয়ামী শাসন আমলের যে দুর্নীতি, এর বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে মামলা তদন্ত হওয়া উচিত, মামলা হওয়া উচিত এবং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত। তাহলেই ভবিষ্যতে জন্য একটা শিক্ষা থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে জিয়া হলটি শুধু নামকরণের কারণে সংস্কার না করে প্রতিহিংসা বশত ভেঙে ফেলেন তিনি। আব্দুল খালেককে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন খুলনাবাসী। এনটিভি নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশপ্রেমিক নেতাদের আঘাত করে এমন বক্তব্য না দিতে জামায়াত নেতাদের প্রতি
আহ্বান জানিয়েছেন। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতাদের বৈঠক শেষে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির লিয়াজো কমিটির নেতাদের সাথে সমমনা জোট নেতাদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে না থাকলেও সরকার পতনের আন্দোলনে জামায়াত যেমন সক্রিয় ভূমিকা রেখেছে, আগামীতেও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াত ভূমিকা রাখবে। তিনি বলেন, বিএনপির সাথে জামায়াতের দূরত্ব বৃদ্ধির তথ্যটি সঠিক নয়। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করবো যে এরকম কথা কেউ না বলুক। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। কয়েক জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া, হাড় কাঁপানো শীত, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাজারে এবার ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। সম্প্রতি মিনিকেট আর নাজির চালের দাম প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে সরবরাহ বৃদ্ধিতে কমেছে সবজির দাম। তবে মাছ, মাংস সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় হতাশ ক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। পৌষের মাঝপথে হিমেল হাওয়ার সাথে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। দামেও মিলছে কিছুটা স্বস্তি। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে পিষ্ট হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এ যেমন অন্যের বাসায় কাজ করে সংসার চালানো মর্জিনা। বাজার ঘুরে কিনেছেন 5 টাকা দরে 8 আটি শাক। বাজারে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। চালের দাম তো আর কম না, আর আপনার তেলের দাম তো আর কম না। সব চালের তরকারি খালি হইব, অন্য অন্য বাজার দাম কম না হয়। বেশিরভাগ ভোক্তার অবস্থা একই। সংসারের বাজার করতে এসে নিত্যপণ্যের দাম দেখে হতাশ হতে হচ্ছে তাদের। একটা কম একটা বাড়ে, সবকিছু তো এখনো হয় নাই, এক হয় না। ঢাকা শহরে থাকে কিছু হয় না, বুঝছেন, গরিব মানুষের ওইভাবে চলে না। সহনীয় কিন্তু নেই লোকজনের কাছে। ওভারঅল সবজি তো একটা সেক্টর কমলে তো হবে না, ওভারঅল কিন্তু কমাইতে হবে। সাম্প্রতিক সময়ে বাজারে ওঠানামা করছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালির কেজি 300 টাকা। কমবে না, এখন মনে করেন পিকনিক যা পিকনিক আছে, অনুষ্ঠান আছে, এই কারণে দাম বাড়তি। আমনের ভরা মৌসুমে কয়েক দফায় বেড়েছে চালের দাম। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 টাকা পর্যন্ত, আর নাজির বিক্রি হচ্ছে 90 টাকায়। 2000 টাকা রাখে আর কি, এখন এইটা 2300 টাকা যাচ্ছে। 3500 টাকা 50 টাকা বিক্রি করছি। ও চাল এখন আমরা ছাপাই থেকে আপনার 3850 টাকা ছাপাই থেকে কিনতে হয়। মিনিমাম প্রতি কেজিতে আপনার 10 থেকে 12 টাকা বাড়ছে। দেশে কিন্তু ধান চালের কোনো অভাব নাই। এটা একমাত্র মেলার আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তা সাধারণ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
আওয়ামী লীগ 15 বছরে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার বড় উদাহরণ দেশের ক্রীড়াঙ্গন। রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির 2 সদস্য বলেছেন, জামায়াত ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, আর খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে -2 চিন্তা অবান্তর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে শহীদ জিয়াউর রহমান আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টুর্নামেন্টটি উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া ফেসিবাদ দেশের সবগুলো খাতকে ধ্বংস করে দিয়েছে, যার অন্যতম বড় উদাহরণ ক্রীড়া খাত। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম খান। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা বিএনপি নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে -2 ধারণা সঠিক নয়। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি করেন আমির খসরু। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।